বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো। পরিমাণ বেড়েছে, মৃত্যু হারও বেড়েছে আগের তুলনায়, মানে কিছু এই যে কয়েক 2-3 মাসের তুলনায়। তো আমাদের কিন্তু এই পুরো শীতকালটা অতি সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে। তো আজ আমি চলে এসেছি বায়োলজি ক্লাস নিয়ে। আমি নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা। তো বেশ গত সপ্তাহে আসলে অনেকগুলো ক্লাস নেওয়া হয়নি, এই সপ্তাহেও নেওয়া হয়নি, এই জন্য আমি দুঃখিত। সেইগুলো আমরা নিয়ে নেব ইনশাল্লাহ আগামী কয়েক দিনের ভেতরে। এই সম্পূর্ণ মোটামুটি আমাদের বইটা তো মোটামুটি প্রায় শেষের পথে, তো আমরা শেষ করে দেবো আর 1 মাসের ভিতরে, তারপর রিভাইসে যাব আমরা। তো তোমরা যারা আমার ক্লাসটি দেখছো তারা সকলে শেয়ার করে দাও আমার ক্লাসটি, এবং যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দাও। আর তোমরা শেয়ার করলে তোমাদের ক্লাস মানে শেয়ারটাও অনেকে দেখতে পাবে। আর যারা দেখছো না তারা আমার ক্লাসটা পরে রেকর্ডটা দেখে নিও। আর তোমরা তো জানোই যে এছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে কেয়া ম্যাম, সেইখানে রেকর্ডগুলো থেকে যায়, সেইগুলো তোমরা দেখে নিও। আর আমরা নতুন একটা সার্ভার খুলেছি যার নাম হচ্ছে ডিসকর্ড সার্ভার। এইখানে আমি আজকের ভিডিওর প্রথমে এই লিঙ্কটা দিয়েছি তোমাদের, তোমরা সকলেই এখানে যুক্ত হবে। এবং এইখানে মাঝে মাঝে আমি তোমাদের সাথে সরাসরি ক্লাস নেব। তোমরা যারা যারা ইচ্ছা পোষণ করবে, যারা যারা সরাসরি আমার সাথে ক্লাস নিতে মানে আদান প্রদানে ইচ্ছুক, তাদের সাথে তারা আমাকে জানালেই আমি করতে পারবো। আর এখানে খুবই কম খরচ হয়, কম খরচে সরাসরি ক্লাস নেওয়া যায়। সব কিছুই আর কি, সব রকম চ্যাটিং করা যায়। তোমরা যে কোনো প্রবলেমগুলো আমাকে জানাতে পারবে। তো তোমরা এর সাথে যুক্ত হয়ে যেও। তাহলে চলো আজ আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিই। আজ আমরা 12 অধ্যায় পড়ব, তোমরা তো জানোই। তো চলো তাহলে আজ আমরা 12 অধ্যায়, গতদিন আমরা পড়েছিলাম, আমরা 12 অধ্যায় পড়েছিলাম। 12 অধ্যায়ের আমরা মোটামুটি জীবের বংশগতি এবং বিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। তো সেই আলোচনায় আমরা জীবের যে বংশগতি, অর্থাৎ জীবের যে বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হবে, সেগুলো তো আমরা কিভাবে হবে, এগুলো সঞ্চারিত হওয়ার ক্ষেত্রে মানে কোন কোন উপাদানগুলো, কোন কোন ম্যাটেরিয়ালগুলো কাজ করে, সেই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। লাস্ট আমরা যে আলোচনাটা করেছিলাম এটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলের সেই মটরশুঁটি নিয়ে আলোচনা। অর্থাৎ উনি যে এইটা যে মোটামুটি যে একটা নাম দেন মানে জীবের যে কাজগুলো, সেটা আমরাও আলোচনা করেছিলাম। তো আমরা মূলত হচ্ছে বৈশিষ্ট্যটা কিভাবে আসে সেটাও আলোচনা করেছিলাম, যে ডিএনএ, আরএনএ, তারপর প্রোটিন, তারপর সেখান থেকে পরিবেশ সাপেক্ষে বৈশিষ্ট্য। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তারপর আমি তোমাদের একবার মনে করিয়ে দিলাম। তো আজ আমরা যেটা পড়বো, আজ আমরা পড়বো ডিএনএ নিয়ে। আমরা আগের দিন যে আলোচনাটা করেছিলাম যে ডিএনএ কি, কিভাবে গঠিত, ডিএনএ কিভাবে কাজ করে, ডিএনএর রাসায়নিক গঠনটা নিয়ে আমরা মূলত আলোচনা করেছিলাম। তো এখন আমরা এই ডিএনএর অনুলিপনটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে পরে ডিএনএ অনুলিপন। আজকের আমাদের পাঠ শিরোনাম হচ্ছে ডিএনএ অনুলিপন। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম ডিএনএ অনুলিপন। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এটা নিয়ে আলোচনা করব, পরপর আমরা নেক্সট বাই নেক্সট মানে যেভাবে পরপর শুধু যে একটা টপিকস ছোট সেটা নিয়ে আলোচনা করব তা না, আমরা পরপর এগিয়ে যাব। তাহলে দেখো ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন আমরা আগের দিন জেনেছিলাম যে ডিএনএর ভেতরে অনেক কিছু আছে, তাই না? আমরা ডিএনএর ভেতরে ডিএনএর যে মানে
সেই ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের একটা সর্পিলাকার কি গঠন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই গঠনের ভেতরে আমরা অনেক কিছু পেয়েছিলাম। এই গঠনের ভেতরে আমরা 5 কার্বন শর্করা পেয়েছিলাম, নাইট্রোজেন বেস পেয়েছিলাম, তারপরে কি পেয়েছিলাম, ফসফেট পেয়েছিলাম, অজৈব ফসফেট। এইগুলোকে একত্রে কি পেয়েছিলাম আমরা, এই 3টা উপাদানকে একত্রে বলা হয় কি নিউক্লিওটাইড। তো আমরা এই যে নাইট্রোজেনের যে বেসটা পেয়েছিলাম, এখানে আমরা কি পেয়েছিলাম, এখানে আমরা অ্যাডিনিন পেয়েছিলাম, গুয়ানিন পেয়েছিলাম, সাইটোসিন পেয়েছিলাম এবং থায়ামিন দেখেছিলাম, তাই না, যে এইগুলো নিয়ে এই নাইট্রোজেন বেসটা তৈরি হয়। ডিএনএটা একটা আসলে কি একটা দ্বিসূত্র, এইরকম দ্বিসূত্র একটা অনুলিপন, অর্থাৎ দ্বিমুখী গঠন, একটা দুটি সূত্রে 2 সূত্র বিশিষ্ট একটা গঠন। এই 2 সূত্র বিশিষ্ট গঠনে কি আছে, এর ভেতরে আছে, এর 2 পাশে কি আছে, এর 2 পাশে আছে ফসফেট। এর যে দণ্ডায়মান অংশটা, এখানে আছে কি ফসফেট, এবং এর মাঝে যেটা সেটা কি আছে, এখানে হচ্ছে মনে করো রয়েছে অ্যাডিনিন এবং থায়ামিন। আমরা যদি দেখো যে এখানে হচ্ছে অ্যাডিনিন, এই দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা থায়ামিনের সাথে যুক্ত হচ্ছে। আবার হচ্ছে এই গুয়ানিন আবার কি হয়, গুয়ানিনও আবার দেখো অ্যাডিনিন হচ্ছে থায়ামিনের সাথে 2টি বন্ড দ্বারা যুক্ত হয়। আবার গুয়ানিন আবার সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন দ্বারা এভাবে যুক্ত হয়। অর্থাৎ এই যে পলিনিউক্লিওটাইডের যে একটা ঘূর্ণন, এই ঘূর্ণনটা আসলে এভাবেই তৈরি হয়। তো ডিএনএ অনুলিপনটা আসলে কি, আজকে আমরা পড়ব হচ্ছে ডিএনএ অনুলিপনটা আসলে কি। ডিএনএ অনুলিপনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু আরেকটি ডিএনএ অণুর সাথে অণু তৈরি করে বা সংশ্লেষিত হয়। ডিএনএ অনুলিপনটা হচ্ছে একটা প্রক্রিয়া। ডিএনএ অনুলিপনটা কি একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয়, একটা ডিএনএ অণু আরেকটা ডিএনএ অণু তৈরি করে বা সংশ্লেষিত করে। ডিএনএ অণুটা ডিএনএটা মূলত হচ্ছে অর্ধরক্ষণশীল একটা পদ্ধতিতে অনুলিপিত হয়। অর্ধরক্ষণশীল, মাথায় রাখবে তোমরা, অর্ধরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এইখানে মূলত কি হয়, এইখানে মূলত এই যে হাইড্রোজেনের যে বন্ড আছে, এই বন্ডটা ভেঙে যায়। হাইড্রোজেনের যে বন্ধন আছে, এই বন্ধনটা ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায়। এই যে ডিএনএ যে সূত্র দুটি আছে, এই ডিএনএ সূত্র দুটি কি হয়, আলাদা হয়ে যায়। অর্থাৎ এই যে হাইড্রোজেনের যে বন্ডিংটা আছে, অর্থাৎ দুটো হাইড্রোজেন মিলে এই একটা অ্যাডিনিন এবং একটা থায়ামিনকে যুক্ত করেছে। 3টা হাইড্রোজেনের বন্ডিং কি করেছে, গুয়ানিন এবং সাইটোসিনকে একসাথে একত্রিত করেছে, করে কি তৈরি করেছে, একটা সূত্র তৈরি করেছে। তো এই সূত্রগুলো এখানে কি হয়, ভেঙে যায়, ভেঙে দুটি আলাদা হয়ে যায়। ভেঙে দুটি কি হয়, এরকম অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো সব আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পর কি হয়, এইগুলো তখন কোষের ভেতরে ভাসমান অবস্থায় থাকে, যখন আলাদা হয়ে যায়। এবং ভাসমান এইগুলো তো আলাদা হবেই, আলাদা হওয়ার পরেও আবার কোষের ভেতরে ভাসমান অবস্থায় অনেক নিউক্লিওটাইড থাকে। কোষের ভেতরে ভাসমান অবস্থায় অনেক নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইডটা কি মনে আছে তোমাদের? 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস এবং অজৈব ফসফেট, এইগুলো কি হয়, কোষের ভেতরে ভাসমান অবস্থায় থাকে। এরকম মনে করে একটা কোষ এখানে ভাসমান অবস্থায় আছে, এখানে অনেকগুলো অ্যাডিনিন আছে, থায়ামিন আছে, গুয়ানিন আছে, আবার সাইটোসিন ভাসমান অবস্থায় আছে। এটা হচ্ছে একটা
কোষ। আবার কি হলো, এখান থেকে এগুলো ভেঙে গেল, এখান থেকে এগুলো ভেঙে গেল। মনে করো এই যে ভেঙে গেল, এই ভেঙে গেল এখান থেকে। এই ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর কি হবে, এই যে কোষের ভেতরে যেগুলো ভাসমান অবস্থায় আছে, এই ভাসমানগুলো থেকে মনে করো এখানকার এই অ্যাডিনিন, এখানকার অ্যাডিনিন আর এর ভেতরে কিছু ভাসমান অবস্থায় আছে, এখান থেকে থায়ামিনটা নিল, এখান থেকে থায়ামিনটা নিয়ে যুক্ত হলো, এখান থেকে থায়ামিনটা নিয়ে যুক্ত হলো। এইভাবে আবার নতুন করে তৈরি হলো, এইভাবে আবার নতুন করে এইভাবে আবার নতুন করে তৈরি হলো। অর্থাৎ আবার এখানকার গুয়ানিন, এখানে আছে গুয়ানিন আর এই কোষের ভেতর থেকে সাইটোসিন আছে, এই সাইটোসিন নিয়ে আবার একটা নতুন করে বন্ডিং তৈরি হলো, নতুন করে সূত্র তৈরি হলো। অর্থাৎ ওই যে ভাসমান অবস্থায় আছে এইখানে যা ছিল, এখান থেকে তো দুটো আলাদা হয়ে গেল, এখান থেকে দুটো আলাদা হয়ে গেল, এখান থেকে দুটো আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। দেখো এরকম দুটো আলাদা হয়ে গেল, এরকম দুটো আলাদা হয়ে গেল। মনে করো এই অ্যাডিনিন এখানে আছে, এখানে গুয়ানিন আছে, তো এই অ্যাডিনিন এর ভেতরে যে পুরাতন যে সূত্রটা ছিল, এই পুরাতন সূত্রের অ্যাডিনিন আর এই কোষের ভেতরে থায়ামিন নিল ভাসমান অবস্থায়, এই দুটো মিলে আবার যুক্ত হলো, যুক্ত হয়ে নতুন একটা সূত্র তৈরি করলো। এখানে গুয়ানিনটা আলাদা হয়ে গেছে, যেহেতু বন্ডিংগুলো আলাদা হয়ে গেছে, এই গুয়ানিন এর ভেতরে আবার ভাসমান অবস্থায় অ্যাডিনিন আছে, সেটার সাথে আবার যুক্ত হয়ে সেটা কি করলো, আবার নতুন করে একটা সূত্র তৈরি করলো। এইখানে কি ছিল, সাইটোসিন ছিল, এখানে ভাসমান অবস্থায় হচ্ছে গুয়ানিন আছে, হ্যাঁ অ্যাডিনিন আর থায়ামিন, সরি এই গুয়ানিন, এই দুটো মিলে আবার নতুন করে সূত্র তৈরি করলো। এক কথায় তোমরা বুঝতে পারছো যে এই যে সূত্র, এই যে অ্যাডিনিন আর থায়ামিন ছিল, এই দুটো ভেঙে গেল, ভেঙে যে এই অ্যাডিনিনটা থেকেই গেল এখানে, আর থায়ামিনটা আলাদা হয়ে গেল। এবার এইখানে কি আছে, এখানে নতুন করে আবার একটা থায়ামিন পেল সে, আর এখানে সে নতুন করে আবার একটা অ্যাডিনিন পেল। এই অ্যাডিনিনটা হচ্ছে নতুন আর এখানকার থায়ামিনটা হচ্ছে নতুন, এখানকার থায়ামিনটা পুরাতন, এখানকার অ্যাডিনিনটা পুরাতন। এই জন্যই একে বলা হয়েছে কি অর্ধ রক্ষণশীল। এবং এই দুটো যুক্ত হয়ে একটা সূত্র তৈরি করবে, এই দুটো যুক্ত হয়ে একটা সূত্র তৈরি করবে। ঠিক ওইরকম গুয়ানিনের ক্ষেত্রেও তাই, সাইটোসিনের ক্ষেত্রেও তাই, এই দুটো আলাদা হয়ে গেল। এবারে কোষের ভেতর থেকে একটা সাইটোসিন নিল, এই কোষের ভেতর থেকে একটা গুয়ানিন নিল, নিয়ে এই একটা সূত্র তৈরি করলো, এই একটা সূত্র তৈরি করলো। এইভাবে নতুন দেখো এই একটা থেকে আবার দুটো তৈরি হয়ে গেল, একটা থেকে আবার দুটো তৈরি হয়ে গেল, একই রকম অনুলিপন আবার তৈরি হয়ে গেল। অর্থাৎ কমপ্লিমেন্টারি, অর্থাৎ একেবারে আবার যুক্ত হয়ে নতুন দুটি সূত্র পরিপূরক, একটা আর একটার পরিপূরক হিসেবে তৈরি হয়ে গেল। এভাবেই ডিএনএ অনুলিপনটা, ডিএনএ অনুলিপন অর্থাৎ আবার নতুন করে দুটি সূত্র তৈরি হয়। আর যেহেতু এখানে একটা পুরাতন থেকে যাচ্ছে এবং একটা নতুন যুক্ত হচ্ছে, এই জন্যই একে বলা হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতি। আর এটা 1956 সালে ক্রিক এবং ওয়াটসন এই দুজনে এটা আবিষ্কার করেন, মানে প্রস্তাব দেন, যে এই অনুলিপনের প্রস্তাব দেন। এই হচ্ছে ডিএনএ অনুলিপন। জানি না তোমরা কতটুকু ক্লিয়ার হতে পেরেছ। তো এই আর তারপরে যেটা আমাদের পরের টপিকস যেটা আছে ডিএনএ টেস্ট, পরেরটা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট সম্পর্কে আমরা মোটামুটি এখন সবাই জানি যে আমরা মোটামুটি টিভি নাটক কিংবা বিভিন্ন আমাদের আশেপাশে এলাকায় বিভিন্ন রকম অপরাধ, বিভিন্ন কিছু মোবাইল থেকে জানি যে কোনো কিছু হলেই শুনি যে ডিএনএ টেস্ট করলেই আসল অপরাধী ধরা পড়বে। হ্যাঁ অবশ্যই ধরা পড়বে, যদি ডিএনএ টেস্টটা সঠিক হয় তাহলে আসল অপরাধী অবশ্যই ধরা পড়বে। বর্তমান আমরা যে শতাব্দীতে বাস করছি, এই শতাব্দীতে ডিএনএ প্রযুক্তিটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটার ব্যবহার চিকিৎসা বিজ্ঞান বলো, কৃষি বলো, মৎস্য বলো, প্রাণী সম্পদ বলো, বিভিন্ন ওষুধ শিল্পে একটা নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি করছে এই ডিএনএটা। এই ডিএনএটাকে নির্ভর করেই নতুন নতুন ডিএনএটাকে মানে বৈশিষ্ট্যটাকে নিয়ে আমরা নতুন নতুন উদ্ভিদ বিজ্ঞানীরা নতুন নতুন উদ্ভিদ তৈরি করছে, নতুন নতুন প্রজাতি তৈরি করছে, নতুন নতুন ফসল তৈরি হচ্ছে, বেশি ফলনশীল ফসল তৈরি হচ্ছে। মাছের ক্ষেত্রেও তাই, নতুন নতুন মানে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন মৎস্য তৈরি হচ্ছে। তারপর কৃষিতে আমি তো বললাম, প্রাণী সম্পদের ক্ষেত্রেও তাই, ওষুধ শিল্পে তো অবশ্যই নতুন নতুন কত রকম ঔষধ আবিষ্কার হচ্ছে, এখনো হতে চলেছে।
তো এই যে ডিএনএ টেস্ট কখন করা হয়? একটা ডিএনএ টেস্ট যে মানে বিজ্ঞান ভিত্তিক একটা পদ্ধতি, মূলত এটাকে বলা হয় ডিএনএ ফিঙ্গার তৈরি। মানে মূলত এই পদ্ধতিটাকে বলা হয় ডিএনএ ফিঙ্গার তৈরি, প্রিন্টিং, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। কি বলা হয় একে? ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। এই ধরনের প্রক্রিয়াগুলোতে কি হয়? ডিএনএ টাইপিং, টেস্টিং, এই মানে প্রচলিত আছে। এই ধরনের প্রক্রিয়াগুলোতে এই নামগুলো প্রচলিত আছে, যে ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং, এইগুলো প্রচলিত আছে। তবে ডিএনএ টেস্ট সম্পূর্ণ করার জন্য কিছু জৈবিক নমুনা প্রয়োজন। মনে করো যে অপরাধ করেছে, সে অপরাধীর নমুনা, মানে সন্দেহজনক কাউকে অপরাধী মানে ভাবা হলো যে এই অপরাধী হতে পারে। আবার অপরাধের শিকার যদি কেউ হয়ে থাকে তাহলে তারও ডিএনএ নেওয়া হয়। সেটা বিভিন্নভাবে নেওয়া হয়, তার লালা থেকে নেওয়া হতে পারে, তার চুল থেকে। মনে করো চুরি করতে এসে বিভিন্নভাবে ঘরের ভিতরে এসে মানে চলাফেরা করতে যেত, কোনো না কোনোভাবে তার একটু চুল পড়তেই পারে। সেই চুল থেকেও কিন্তু একটা চোরকে ধরা যায় যদি ভালোভাবে, মানে তখন সন্দেহ হলো যে এই আছে, তাহলে তার কিছু নেওয়া হলো আর এই চুল নেওয়া হলো। লালা নেওয়া যেতে পারে, রক্ত নেওয়া যেতে পারে, বীর্য নেওয়া যেতে পারে, তার টিস্যু নেওয়া যেতে পারে। এইভাবে নিতে হবে। আর শিকারী যে তার তো যা ইচ্ছা, যেটা একটা ইচ্ছা নিলেই হলো, নিয়ে এইটা মানে সম্পূর্ণ করতে হবে। আর এইটা একটা মূলত একটা নকশার মতো, এই ডিএনএ একটা হচ্ছে নকশার মতো টাইপিং একটা। আর এই নকশার সাথে অপরাধীর নকশার সাথে যদি যে অপরাধের শিকার তার নকশার মিলে যায়, তাহলেই বলা হয় যে সেই অপরাধী। আর এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএটাকে আলাদা করা হয়। প্রথমে এই ডিএনএটাকে আলাদা করতে হবে, অর্থাৎ চুল নেওয়া হলো, চুলের ডিএনএটাকে তখন ওখান থেকে আলাদা করা হবে। এরপর একটা সীমাবদ্ধ এনজাইম আছে, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইম দিয়ে এই ডিএনএ, মনে করো এটা ডিএনএ, এই ডিএনএটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়। এরকম ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়। এই বিভক্ত করার পর টুকরা করা হয়। তারপরে একটা বিশেষ পদ্ধতি আছে, যে পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রোফোরেসিস। এইটা দ্বারা অ্যাগ্রোজ বা পলিএক্রিলামাইড ডিএনএ টুকরোগুলোকে তাদের দৈর্ঘ্য অনুসারে অ্যাগ্রোজ, অর্থাৎ এই অ্যাগ্রোজ কি করে? এই টুকরোগুলো, এই যে টুকরোগুলো আছে, এই টুকরোগুলো আবার আলাদা করে এর দৈর্ঘ্য অনুসারে এটাকে কি করে? একটা ব্যান্ডে আলাদা করে, এরকম একটা ব্যান্ডে আলাদা করা হয়। তারপরে কি হয়? একটা বিশেষ ধরনের নাইট্রোসেলুলোজ কাগজের উপর এটা বেষ্টিত করা হয় এবং সেখানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ পেপারের সাথে হাইব্রিডাইজ করে এক্সরে ফিল্মের মতো, অর্থাৎ আমরা এক্সরে ফিল্ম দেখেছি ঠিক এইরকমই কিন্তু এক্সরে ফিল্ম। এই এক্সরে ফিল্মের সাথে মানে অটো রেডিওগ্রাফি পদ্ধতিতে দৃশ্যমান ব্র্যান্ডের শাড়িগুলো নির্ণয় করা হয় এবং মানে এই যে শাড়িগুলো, দৈর্ঘ্যের যে শাড়ি, এই শাড়িগুলোকে ওই যে এক্সরের মতো যেটা আছে সেই রেডিওগ্রাফি এই পদ্ধতিতে দৃশ্যমান ব্র্যান্ডের মধ্যে এবং এইটা একটা করা হয় এবং যে অপরাধের শিকার সেটা একটা করা হওয়ার পর এদের ভেতরে যখন মিল অমিল চিহ্নিত করে তুলনা করা হয় এবং সেখানে যদি মোটামুটি 50% মিলে যায়, তাহলে মনে করা হয় যে না, সেই হচ্ছে অপরাধী। এভাবেই পলিমারেজ চেইন মানে এইভাবেই আর কি এটা করা হয়। আবার বর্তমানে আরও আধুনিক পদ্ধতি আছে যাকে বলা হয় পিসিআর পদ্ধতি। এই পিসিআর পদ্ধতিতেও একবারে অনেক নিখুঁতভাবে পিসিআর পদ্ধতিতে সম্পন্ন করা হয়। এভাবেই একজন অপরাধীকে অপরাধস্থল থেকে তার নমুনা নিয়ে মানে তাকে শনাক্ত করা হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিএনএ টেস্ট, ডিএনএ অনুলিপন কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, এইগুলো। তো এরপরে যেটা আছে, তো
তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ডিএনএ অনুলিপনটা কি এবং ডিএনএ টেস্টটা কিভাবে করা হয়। তো এরপরে যেটা আছে সেটা আমি আগামী ক্লাসে তোমাদের পড়াবো। আজকে এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে আবার তোমাদের বাকি অংশটুকু পড়িয়ে দেব এবং আগামী ক্লাসে আমরা চেষ্টা করব এটা শেষ করার জন্য। এরপরে আর খুব বেশি কিছু নেই, খুবই সহজ আছে। তো তোমরা সেই পর্যন্ত ভালো থেকো। আর আমি প্রথমে যে তোমাদের যে মানে যে হচ্ছে সার্ভারের কথা বলেছিলাম, সেই সার্ভারের নামটা হচ্ছে দ্য নেক্সট জেন স্টাডিজ। তোমরা এটা হচ্ছে নাম, আর যেহেতু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, তোমরা অবশ্যই ট্রাই করবে আর সচেতন থাকবে। অবশ্যই মাথায় রাখবে যে আমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করব, হাত পা পরিষ্কার করব বাসায় এসে, আর সেটা তো জানোই যে 20 সেকেন্ড ধরে। আর আশেপাশে সবাইকেই সচেতন করব। আর আমরা চেষ্টা করব বাইরে বেশি বেশি ঘোরাঘুরি না করার। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।